আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টিভি ওয়ান নিউজে সবাইকে সাদর আমন্ত্রণ। টিভি ওয়ানের লন্ডন স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ সামিউল আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাজ্যে লেবার সরকার ঘোষিত নতুন বাজেট কি পরিণতি বয়ে আনবে তা আগে চিন্তা করা হয়নি অভিযোগ বিরোধী নেতার। কনজারভেটিভদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি সচল করতে সুপরিকল্পিত বাজেট ঘোষণা করা হয়েছে, জবাবে প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের সংকট ঘরে আগুন লাগার মতো। আজারবাইজানে জলবায়ু সম্মেলনের সাইড ইভেন্টে বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জলবায়ু ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হয় তা জানতে 2-3 মাস অপেক্ষার পরামর্শ। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সব ধরনের সংস্কারে হাত দেয়া খুব বেশি প্রয়োজন নেই মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। ঐক্য না হলে ইসলামী দলগুলো ক্ষমতায় যেতে পারবে না, জানিয়েছেন যুক্তরাজ্য সফররত বাংলাদেশের জামায়াতে ইসলামী আমির। এবং বাংলাদেশের চিকিৎসা সহায়তা না পেয়ে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে সড়ক বন্ধ করে বিক্ষোভ করেছেন জুলাই আন্দোলনের আহতরা। আহতদের দেখতে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ গিয়ে আশ্বাস দিলেও পিছু হটতে চাননি বিক্ষোভ। শুনছিলেন টিভি ওয়ান নিউজ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাজ্যে লেবার সরকার ঘোষিত নতুন বাজেট কি পরিণতি বয়ে আনবে তা আগে চিন্তা করা হয়নি বলে অভিযোগ করেছেন বিরোধী কনজারভেটিভ নেতা কেবি ব্যাডেনজ। কমন্সে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে এই অভিযোগ করেন তিনি। জবাবে প্রধানমন্ত্রী স্যার কের স্টারমার জানান, কনজারভেটিভদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি সচল করতে সুপরিকল্পিত বাজেট ঘোষণা করা হয়েছে। অন্য প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ইউক্রেনের সর্বাত্মক সহায়তা বজায় রাখার কথা জানান। তবে গাজায় ইসরায়েল কোনো গণহত্যা চালাচ্ছে না বলে দাবি করেন তিনি। আবু তাহির মুস্তাকিমের প্রতিবেদন। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেই কমন্সে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে স্যার কির স্টারমার নবনির্বাচিত কনজারভেটিভ নেতা কেমি ব্যাডেনচের সাথে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হন তিনি। কাউন্সিল ট্যাক্স, ন্যাশনাল ইন্স্যুরেন্স সহ লেবার দলের ঘোষিত বাজেটের প্রতিক্রিয়া কি হবে তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলীয় নেতা। নিশ্চিত হতে চান সরকার কাউন্সিল ট্যাক্সের উপর ক্যাপ ঠিক রাখবে কিনা। So he has made life more expensive with his unilateral commitments, but speaking of making life more expensive, will the Prime Minister confirm that he will keep the cap on council tax? এ সময় কনজারভেটিভদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি সচল করতে সুপরিকল্পিত বাজেট ঘোষণা করা হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। জানান সবকিছুই সুপরিকল্পিতভাবে করার ব্যবস্থা নেওয়া হয়েছে। A huge order into jobs in Hull for blades for offshore wind. If she's opposed to that sort of action, she should go to Hull and say so. On the question of council, she knows what the arrangements are. Nigel Farage. রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ জানতে চান, মার্কিন নেতা ডোনাল্ড ট্রাম্প হত্যা পরিকল্পনার জন্য ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC-কে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা হবে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান স্টারমার। লিবডেম নেতা এড ডেভি ইউক্রেনকে সমর্থনের ব্যাপারে অবস্থান জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনকে কিভাবে সর্বোচ্চ শক্তিশালী অবস্থায় রাখা যায় সে চেষ্টা করা হবে। As he knows, we've been resolute and strong in our support for Ukraine in the face of Russian aggression, and I have been speaking, as he will know, in recent weeks with other leaders. স্বতন্ত্র এমপি আইয়ুব খান গণহত্যা কনভেনশনের দ্বিতীয় ধারা উল্লেখ করে বলেন, ইসরায়েল 400 দিনে 45,000 ফিলিস্তিনিকে হত্যার পরও আইন অনুযায়ী কেন তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হচ্ছে না। Will the Prime Minister share his definition of genocide with this House, and will he state what further action he is prepared to take to save lives of desperate and starving men, women and children, given that we now hold the presidency of the United Nations Security Council? জবাবে স্টারমার বলেন, ওই কনভেনশন সম্পর্কে তিনি জানেন, তবে তিনি এই হত্যাকাণ্ডকে গণহত্যা বলে মনে করেন না। In October of last year, I'm well aware of the definition of genocide, and that is why I've never described this and referred to it as genocide. Thank you, Mr. Speaker. অধিবেশনে ইসলামোফোবিয়া ঠেকাতে সরকার কি করছে তা নিয়েও প্রশ্ন করেন কোন এমপি। আবু তাহির মুস্তাকিম, TV1
নিউজ ডেস্ক। To ensuring a clear and effective definition of Islamophobia. জলবায়ু পরিবর্তনের সংকট ঘরে আগুন লাগার মতন। আগুন লাগলে ধনী গরিব কেউই রেহাই পায় না। আজারবাইজান সফরের দ্বিতীয় দিনে বেশ কয়েকটি সাইড ইভেন্টে যোগ দিয়ে কথা বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, তরুণরাই পৃথিবী বদলে দিতে পারে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর জলবায়ু ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হয় তা জানতে 2-3 মাস অপেক্ষার পরামর্শ দেন ডক্টর ইউনূস। জানান, ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করলেই 3-0 পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। বিস্তারিত দেখুন রিপোর্টে। সরকার প্রধান হিসেবে জলবায়ু সম্মেলনে প্রথমবার নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। মূল ভেন্যুতে আসতে যেতেই অনেক শুভাকাঙ্ক্ষীর সাথে দেখা হয় তার, চলে কুশল বিনিময়, ছবি তোলা। Mr. President and distinguished ladies and gentlemen. বুধবার সরকার প্রধান হিসেবে জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রফেসর ইউনূস। সেখানে শুরুতেই জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহ প্রভাব তার কারণ নিয়ে কথা বলেন তিনি। We, the human inhabitants of this planet, are the cause of the destruction of the planet. We are doing it deliberately. We have chosen a lifestyle which works against the environment. We justify this with an economic framework which is considered as natural as the planetary system. জলবায়ু পরিবর্তন ইস্যুতে নতুন দৃষ্টিভঙ্গির কথাও বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেন বাংলাদেশের সরকার প্রধান। It will be based on zero waste. It will limit consumption to essential needs, leaving no residual waste. This lifestyle will also be based on zero carbon, no fossil fuel, only renewables. বহুল আলোচিত 3-0 ধারণা বাস্তবায়নেও সবাইকে তাগিদ দেন প্রফেসর ইউনূস। Each young person will grow up as a 3-0 person. Zero net carbon emissions, zero wealth concentration through building social businesses only, and zero unemployment by turning themselves into entrepreneurs. Each person will grow up as a 3-0 person and will remain a 3-0 person all his or her life. বিভিন্ন দেশের বিজ্ঞানী, নীতি নির্ধারক আর অধিকার কর্মীদের তরুণ প্রজন্মের হাত ধরে নতুন পৃথিবী গড়ার যুদ্ধে শামিল হওয়ার আহ্বান ছিল তার। I hope you'll join me in this dream. If we all dream together, it will happen. বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর সাথে ন্যায্য আচরণ করারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সব ধরনের সংস্কারে হাত দেওয়ার খুব বেশি প্রয়োজন নেই। নির্বাচিত পার্লামেন্ট সেই কাজগুলো করবে, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোনো দলকে নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয় বলেও মনে করেন বিএনপির এই নীতি নির্ধারক। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিনে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মহাসচিবের সাথে দেখা করেন। পরে নিজ বাসভবনে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোশ্যাল মিডিয়া চালানো হচ্ছে। উপদেষ্টা নিয়োগে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়ার প্রচলন নেই উল্লেখ করে ফখরুল বলেন, এটা সম্পূর্ণ প্রধান উপদেষ্টার এখতিয়ার। তবে অন্তর্বর্তী সরকারের সব ধরনের সংস্কারে হাত দেওয়ার খুব বেশি দরকার নেই বলেও মনে করেন তিনি। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা সব কিছুর জন্য এখন একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। সরকারের খুব সতর্ক ভূমিকা পালন করা উচিত। যাদেরকে নেবেন তারা যেন বিতর্কিত না হয়, এই বিষয়টা তাদের লক্ষ্য করা উচিত তাদের নিজেদের স্বার্থেই। বিএনপি এখন সম্পূর্ণ নির্বাচনমুখী বলে জানান মির্জা ফখরুল। বলেন, কোনো দল নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয়। দ্য পিপল উইল ডিসাইড যে কে রাজনীতি করবে কে করবে না, অ্যান্ড থ্রু ইলেকশন, নির্বাচনে যারা আপনার জনগণের কাছে খারাপ হয়ে যাবে তারা আপনার বাতিল হয়ে যাবে, অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন। প্রশাসনের প্রতি চাপ প্রয়োগ না করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা খুব পরিষ্কার বলা।
বাংলাদেশি ইসলামী দলগুলোর সাথে রাজনৈতিক ঐক্যের অন্তরায় হচ্ছে পূর্বশর্ত। ঐক্য না হলে ইসলামী দলগুলো ক্ষমতায় যেতে পারবে না বলে জানিয়েছেন যুক্তরাজ্য সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার ব্রিটেনের সর্বদলীয় উলামা সংগঠন বাংলাদেশ উলামা মাশায়েখ ইউকে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আগামী নির্বাচন, নতুন উপদেষ্টা নিয়োগ, ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য এবং দেশের কল্যাণে জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। আরও জানাচ্ছেন জাকির হোসেন। যুক্তরাজ্য সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে বাংলাদেশ উলামা মাশায়েখ ইউকে আয়োজিত মতবিনিময় সভা নির্ধারিত সময়ের আগেই পড়ে যায় আলেম উলামা সহ স্থানীয় প্রবাসীদের উপস্থিতিতে। এ সময় প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডাক্তার শফিকুর রহমান। আমার এই শর্তটা যদি পূরণ হয় তাইলে আমি মানি, যদি না হয় তাইলে আমি নাই। এখন আমরা যখন শর্ত দেব তখন এটা মনে করতে হবে যে আমি শর্ত দেওয়ার মতো একমাত্র অধিকারী নই, আরো শর্ত দেওয়ার মানুষ আছে, দল আছে, সংস্থা আছে। এই সব শর্তের ফায়সালা করে একটা ঐক্য আসলে করা খুবই দুষ্কর। এই জায়গায় সবাইকে উদার মনে এগিয়ে আসতে হবে। কারো যদি কোনো ভুল থাকে তাকে দরদের সাথে ধরিয়ে দিতে হবে। আগামী নির্বাচনে জামায়াত 300 আসনে প্রার্থী দিবে কিনা সে বিষয়ে জানতে চান প্রবাসীরা। এই মুহূর্তে আমরা এককভাবে দলীয় 300 আসনে প্রার্থী দেওয়ার চিন্তা করছি না, বরঞ্চ আমাদের পরিসরটাকে আমরা একটা দিনই পরিসরে টেনে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু এই রাস্তাটা অত সহজ নয়, বহু চ্যালেঞ্জ এই পথে আছে, অনেক ষড়যন্ত্র এই পথে আছে। ইতিমধ্যেই কিছু ষড়যন্ত্রের আবার শুধু পাচ্ছি না, কিছু আলামতও ফুটে উঠেছে। এই সবগুলাকে মোকাবেলা করে আল্লাহ যেন আমাদেরকে সত্যিকারের মানজিলে মাকসুদে পৌঁছার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন। নতুন উপদেষ্টার নিয়োগ নিয়েও প্রবাসীদের উদ্বেগের কথা শুনেন জামায়াতের আমির। এই সময় আমাদের সাথে তারা এগুলা নিয়ে কোনো পরামর্শ করেন। আমি আমার সফরের পথে কালকে এটা জানতে পেরেছি। গতকালকে যেহেতু এই সফরটা হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়, খোঁজখবর নিয়েছি, জানার চেষ্টা করছি প্রত্যেকে কিভাবে হয়েছে। দেশে গেলে আশা করি আরো বিস্তারিত জানতে পারবো। ইতিমধ্যেই অনেকে তাদের উদ্বেগের কথা ব্যক্ত করেছেন এবং আপত্তি জানিয়েছেন। এখন দেখার পালা যে সরকার এই বিষয়টা নিয়ে কি। আপনারা দোয়া করেন এমন কোনো ব্যক্তি যেন দেশ পরিচালনার দায়িত্বে না আসে এবং না থাকে যাদের দ্বারা দিন এবং জনগণের ক্ষতি হবে। আল্লাহ আমাদেরকে ভারতের সাথে কি ধরনের সম্পর্ক থাকবে তার ধারণা দেন ডাক্তার শফিকুর রহমান। আমরা ভারতের বিরুদ্ধে কখনো কথা বলি না, আমরা ভারতের বাড়াবাড়ির বিরুদ্ধে কথা বলি। ভারতের জনগণের মধ্যে কি মুসলমান নাই? আমাদের ভাই বোনেরা থাকে না? আছে, তো ভারতের বিরুদ্ধে কথা বলবো কেন? ভারত সরকার যদি আমাদের দেশের কোনো ক্ষতি করে তখন তো আমাদেরকে কথা বলতে হবে। একটা দেশে রাজনীতিবিদ বহু ধরনের থাকে, কনভেনশনাল পলিটিশিয়ানও থাকে, আবার ইসলামী রাজনীতিবিদরাও থাকেন। রাজনীতির দায়িত্ব কি? দায়িত্ব হচ্ছে দেশের স্বার্থকে দেখা, জাতির স্বার্থ দেখা। কিন্তু দেশ এবং জাতির স্বার্থ দেখতে গিয়ে অন্য দেশ এবং জাতির কোনো ক্ষতি সাধন সেটাও না, বরঞ্চ আমার দেশকে ক্ষতির হাত থেকে বাঁচানো এবং উন্নতির দিকে নিয়ে যাওয়া। বাংলাদেশ উলামা মাশায়েখ ইউকের সভাপতি মাওলানা AK মওদুদ হাসানের সভাপতিত্বে সংগঠনের সেক্রেটারি মাওলানা শাহ মিজানুল হক ও মাওলানা FAM শাহজাহানের পরিচালনায় বক্তব্য রাখেন হাফিজ মাওলানা শামসুল হক, অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ, মুফতি শাহ সদরউদ্দিন, মাওলানা আব্দুর রহমান মাদানী, মাওলানা ডক্টর শোয়েব আহমেদ, মাওলানা ফয়েজ আহমদ সহ অনেকে। জাকির হুসেইন, TV1 নিউজ, লন্ডন। চিকিৎসা সহায়তা না পেয়ে রাজধানী ঢাকার আগারগাঁওয়ের সড়ক বন্ধ করে বিক্ষোভ করেছেন জুলাই আন্দোলনের আহতরা। স্বাস্থ্য উপদেষ্টা আহতদের দেখতে গিয়ে পড়েছিলেন তোপের মুখে। পরে জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং পরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গিয়ে সমাধানের আশ্বাস দিলেও আন্দোলন থেকে পিছু হটতে চাননি বিক্ষোভধরা। রিপোর্টে রয়েছে বিস্তারিত।
বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করছে। আপনাদের এই কথা শুনে সন্ধ্যার পর জুলাই বিপ্লবের শহীদ মুগ্ধর ভাই এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী স্নিগ্ধ উপস্থিত হলে নানা দাবিতে ঘিরে ধরেন আন্দোলনকারীরা। আমি ফাউন্ডেশন থেকে এসেছি এবং তাদেরকে যে আশ্বাস দিতে আমি এসেছি যে তারা এখন পর্যন্ত যারা টাকা পায়নি তাদেরকে আগামী 3 কার্য দিবসের মধ্যে তাদের কাছে টাকা চলে যাবে এবং যাদের চিকিৎসার প্রবলেম আছে আমরা আগামী 2 দিনের মধ্যে সরকারের যারা চিকিৎসা রিলেটেড এই সব নিয়ে কাজ করতেছে তাদেরকে নিয়ে আমরা নিটর এবং এনআইও হসপিটাল ভিজিট করব এবং যার যেই সমস্যা সেই সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার তা আমরা নিব। পরে 9টার দিকে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বোঝানোর চেষ্টা করেন সবাইকে। আমি যদি অনেক বড় মানুষ হইতাম, উপদেষ্টা হইতাম, এই সেই আমার 3 মাস পরে আমার ভাই এখন রাস্তায় আছে, এটাই আমার জন্য সবচেয়ে লজ্জার। এখন আমি তো এসে আপনাকে বলি না আপনি চলে আসেন, বলছি তো যতক্ষণ পর্যন্ত আপনার সমস্যার সমাধান না হয় আমি আপনাকে কোন মুখে বলবো। এই সমস্যার সমাধানটা কিভাবে হওয়া যায় আমার একটু সময় দেন। তার আগে দুপুর থেকেই নিজেদের দাবিতে অনড় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। কি খাইবে দেখেন, খাবারটা দেখেন, এটা খাবার, এটা যে মানে এই যে আহত রোগী রয়েছে এদের খাবার। জুলাই ফাউন্ডেশন সবাইকে 1 লাখ টাকা করে দিচ্ছে, তো 1 লাখ টাকা করে দিচ্ছে বলতে আমরা পাই নাই কোনো। আমরা 2 মাস 3 মাস ধরে আমরা এখানে ভর্তি। রাজপথে আসি থাকবো, দরকার এখানে রাতও কাটাবো, তারপরেও মনে করেন যে উপদেষ্টা না আসা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। খবর পেয়ে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, নিউরো সায়েন্স সহ আশপাশের কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন অনেকে এসে যোগ দেন অবরোধে। হাসপাতালের সেবার মান নিয়েও প্রশ্ন তোলেন তারা। কোনো ডাক্তার কিছুই বলে না, এমনকি আমাকে একটা পরীক্ষা, চোখের পরীক্ষা দিচ্ছে, এই পরীক্ষার মেশিন ইস্পাহানি ছাড়া কোনো জায়গায় নেই, এমনকি জাতীয় চক্ষু বিজ্ঞানও নেই। তাহলে আপনি মনে করেন আমাদের চিকিৎসাটা কেমন হচ্ছে? প্রথম থেকে আমাদের অনেক ভাইদের ভুল চিকিৎসার কারণে ইনফেকশন হয়েছে, এরপরে এখনো অনেকের ঠিকঠাক চিকিৎসা হচ্ছে না। ঘন্টার পর ঘন্টা সড়কের উভয় পাশ আটকে রাখায় আশপাশের অফিস ফেরত সহ অন্য যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। আমরা রাস্তা ক্লিয়ার করার জন্য ওনাদের সাথে কথা বলেছি, ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ওনারা আমাদের পয়েন্টগুলো শুনেছেন, আমাদের কথা শুনেছেন, কিন্তু তারপরে ওনারা আন্দোলন অব্যাহত রেখেছেন। এর আগে দুপুরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জাতীয় অর্থোপেডিক হাসপাতালে গিয়ে তোপের মুখে পড়েন আহত শিক্ষার্থী এবং স্বজনদের। এ সময় উপদেষ্টার সাথে ছিলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সহ একটি প্রতিনিধি দল। গাড়ি আটকে দেওয়ার কারণে আটকা পড়েন উপদেষ্টা সহ অন্যরা। পরে বিকল্প উপায়ে হাসপাতাল ছাড়েন নূরজাহান বেগম। রফতানি আয়, রেমিটেন্স বা বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতিতে নানান ক্ষেত্রে শক্ত অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। তাই দেশটিতে ক্ষমতার পালা বদলের পরই শুরু হয়েছে হিসেব নিকেশ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন হচ্ছে, দুই দেশের বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে কি কি পরিবর্তন আসবে? বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী প্রচারণায় অভিবাসন নীতি এবং রেমিটেন্স আয় নিয়ে দেয়া ট্রাম্পের ঘোষণার বাস্তবায়ন হলে চাপে পড়বে বাংলাদেশ। তবে রফতানিতে নতুনভাবে শুল্ক বসানোর শঙ্কা নেই। অবস্থান ধরে রাখতে নিশ্চিত করতে হবে ব্যবসার উন্নত পরিবেশ। আরও দেখুন প্রতিবেদনে। তৈরি পোশাকে ভর করে দাঁড়িয়ে আছে দেশের রপ্তানি বাণিজ্য। একক দেশ হিসেবে বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। আবার প্রবাসী আয় বা রেমিটেন্স আহরণের দিক থেকেও এখন শীর্ষস্থানীয় দেশ যুক্তরাষ্ট্র। বলাই যায় বাণিজ্য এবং বিনিয়োগের দিক থেকে নতুন উচ্চতায় এখন বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক। মার্কিন নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সরকার পরিবর্তনের সঙ্গে নীতির ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আসবে? তাদের যে জ্বালানি, যেটা এলএনজি ভিত্তিক রপ্তানি, সেটির একটি চাপ আমাদের এখানে বাড়তে পারে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে আমার কাছে মনে হয় যে আমেরিকান পেট্রোলিয়াম বা জ্বালানির আমদানি বৃদ্ধির একটা প্রেশার আগামী দিনগুলোতে বাড়বে। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 20 থেকে 22% আসে যুক্তরাষ্ট্র থেকে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর এই 9 মাসে দেশটি থেকে রপ্তানি আয়ের পরিমাণ প্রায় $550 কোটি।
যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে 16% শুল্ক দেয় বাংলাদেশ। প্রশ্ন হচ্ছে, ট্রাম্প প্রশাসন কি শুল্ক ব্যবস্থাপনায় হাত দেবে? আমাদের যে পণ্যগুলো আছে সেখানে নতুন করে আর বাড়তি কোনো শুল্ক আরোপের আশঙ্কা আছে বলে মনে হয় না। ফলে আমরা যে MFN রেটে অর্থাৎ শুল্ক দিয়ে যে ঢুকছি, এটি হয়তো আগামী দিনগুলোতে আমাদের রপ্তানির ক্ষেত্রে হয়তো এটি অব্যাহত থাকবে। বাংলাদেশের রেমিটেন্স আয়ের শীর্ষ উৎস এখন যুক্তরাষ্ট্র। চলতি অর্থবছরের প্রথম 4 মাসে মোট রেমিটেন্স আয়ের 16% এসেছে দেশটি থেকে। অভিবাসন নীতি নিয়েও পিছু ছাড়ছে না দুশ্চিন্তা, কারণ নির্বাচনী ভাষণে এ বিষয়ে কঠোর বার্তা দেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী রয়েছেন, তাদের উপরে এটা একটা চাপ ঘটতে পারে। ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রে এটা যদি খুব বড়ভাবে আসে, মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে যাবার ক্ষেত্রে যারা যান বাংলাদেশ থেকে খুব কমই আসলে স্কিল ভিসায় বা প্রফেশনাল ভিসাতে খুব কমই যাওয়া হয়। সেই সমস্ত জায়গাগুলোতে মানে রেস্ট্রিকশন বাড়বে। ওভারঅলই হয়তো বৈশ্বিক জায়গা থেকেই নিজ দেশে ফেরত পাঠানোর একটা উদ্যোগ শুরু হতে পারে। বৈশ্বিক বাণিজ্যের নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। আমাদের তো একটা কমিটমেন্ট থাকে যে আমরা বলেছি যে আমরা ডিসেম্বরের মধ্যে কিংবা নভেম্বরের মধ্যে আমরা কিছু শিপমেন্ট করব। এখন এর মধ্যে যদি দেখা যায় যে আমরা কাজ করতে পারছি না, তখন কিন্তু আসলে ওই প্রোডাকশন শিডিউলটা ঠিক রাখা সম্ভব হয় না। যদি গ্যাস সাপ্লাই না থাকে তাহলে তো আসলে, কিংবা বিদ্যুৎ সরবরাহ যদি না থাকে তাহলে তো আমরা আসলে অপারেট করতে পারবো না। দুই দেশের মধ্যে বাণিজ্য প্রসারে এখন রয়েছে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, তবে বাণিজ্য চুক্তির ক্ষেত্রে গুরুত্ব দেওয়া প্রয়োজন। TV1 নিউজে এবার সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে। যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ সব পদে নিয়োগ পাচ্ছেন কট্টর ইসরায়েলপন্থীরা। মধ্যপ্রাচ্যের বিশেষ দূতের দায়িত্ব সামলাবেন ইসরায়েলের ঘনিষ্ঠ স্টিভ উইটকফ। মন্ত্রিসভায় জায়গা পাবেন বিভিন্ন সময় তেল আবিবকে অন্ধ সমর্থন দেওয়া আরও কয়েকজন। এবং গাজায় ধ্বংসযজ্ঞ আর হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যার নির্দেশদাতা বেনিয়ামিন নেতানিয়াহু নিজের প্রাণ নিয়ে শঙ্কিত। হামলার ভয়ে প্রয়োজনীয় সব কাজই সারেন। মাটির নিচে সুরক্ষিত কামরায় আতঙ্কে পিছিয়েছেন নিজ ছেলের বিয়ের তারিখও। TV1 নিউজে আবারও সবাইকে স্বাগত। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ সব পদে নিয়োগ পাচ্ছেন কট্টর ইসরায়েলপন্থীরা। মধ্যপ্রাচ্যের বিশেষ দূতের দায়িত্ব সামলাবেন ইসরায়েল ঘনিষ্ঠ স্টিভ উইটকফ। এছাড়া মন্ত্রিসভায় জায়গা পাবেন বিভিন্ন সময় তেল আবিবকে অন্ধ সমর্থন দেয়া আরও কয়েকজন। নতুন সরকারে বড় দায়িত্ব পাচ্ছেন ধনকুবের ইলন মাস্ক। মসনদে বসার 2 মাস আগেই প্রতিরক্ষা, স্বরাষ্ট্রসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বন্টন করে ফেলেছেন ট্রাম্প। আরও রয়েছে রিপোর্টে। গাজায় আগ্রাসন বন্ধে আরব মুসলিমরা এবার সমর্থন দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পকে। নির্বাচনী প্রচারণায় যুদ্ধের ইতি টানার ইঙ্গিত দিলেও ট্রাম্প এখন প্রশাসনে বসাচ্ছেন একের পর এক ইসরায়েলপন্থী নেতাকে। মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত সহিংসতা বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অঞ্চলটির মার্কিন দূত। এই পদে ট্রাম্প এবার বসাচ্ছেন ইহুদি ধনকুবের স্টিভ উইটকফকে। কূটনৈতিক অভিজ্ঞতা না থাকলেও ট্রাম্পের দীর্ঘদিনের গলফ খেলারে সঙ্গী পাচ্ছেন গুরুদায়িত্ব। জাতিসংঘে মার্কিন দূত হিসেবে নিয়োগ পাচ্ছেন ইসরায়েল বিরোধী ছাত্র আন্দোলনের কড়া সমালোচনা করা এলিসে স্টেফানিক। প্রথম লাতিন বংশোদ্ভূত নাগরিক হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন সিনেটর মার্কো রুবিও। তিনিও তেল আবিবের কট্টর সমর্থক। আর প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথ। মার্কিন সামরিক বাহিনীতে কাজের দীর্ঘ অভিজ্ঞতা আছে তার। মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন আলোচিত রাজনীতিক ক্রিস্টি নোয়েম। হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্ব পাওয়া নোয়েমের অধীনে থাকবে সিক্রেট সার্ভিসও। ট্রাম্পকে হত্যার চেষ্টার ঘটনায় ব্যাপক বিতর্কের মুখে পড়েছিল এই সংস্থা। ফ্লোরিডা সিনেটর মাইকেল ওয়ালশ হবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আর গোয়েন্দা সংস্থা সিআইএর ডিরেক্টর হচ্ছেন জন র্যাডক্লিফ। ইলন মাস্কের জন্য তো রীতিমতো নতুন বিভাগই খুলছেন ট্রাম্প। হোয়াইট হাউসে ঢুকেই চালু করবেন সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ, যার অধীনে অপচয় রোধে
খরচ কমানো সহ সরকারকে বিভিন্ন পরামর্শ দিবেন বিশ্বের শীর্ষ ধনকুবের। তার ডেপুটি হিসেবে থাকবেন ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান নেতা বিবেক রামাস্বামী। পরিবেশ ও সুরক্ষা সংস্থার প্রধান ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র জেলডিন আরকানসাসের সাবেক গভর্নর মাইক হুকাবিকে মনোনীত করা হয়েছে ইসরায়েলের রাষ্ট্রদূত। এর আগে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে প্রচার শিবিরের কোচেয়ার সুজি ওয়াইলসের নাম ঘোষণা করেছিলেন ট্রাম্প। গাজায় ধ্বংসযজ্ঞ আর হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যার নির্দেশদাতা বেনিয়ামিন নেতানিয়াহু নিজের প্রাণ নিয়ে শঙ্কিত। হামলার ভয়ে বেশিরভাগ সময় কাটাচ্ছেন বাংকারে, ভূগর্ভস্থ কক্ষে করেন অফিস, প্রয়োজনীয় সব কাজই সারেন মাটির নিচে সুরক্ষিত কামরায়। সিরিয়ায় নিজ বাসভবনে ড্রোন হামলার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আতঙ্কে পিছিয়েছেন ছেলের বিয়ের তারিখও। এ নিয়ে দেখুন রিপোর্ট। ইসরায়েলের গর্ব আয়রন ডোম চুরমার করে গেল মাসে নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। মনুষ্যবিহীন আকাশযানটি আঘাত হানে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বেডরুমের জানালায়। আংশিক ক্ষতিগ্রস্ত হয় বাসভবন, কিন্তু বাড়িতে ছিলেন না নেতানিয়াহু। তবে হিজবুল্লাহর এ হামলার পর থেকে যেন ভয় কাটছেই না ইসরায়েলি প্রধানমন্ত্রীর। আতঙ্কে এখন দিনের বেশিরভাগ সময় বাংকারে কাটান নেতানিয়াহু। ভূগর্ভস্থ কক্ষেই সারছেন আনুষ্ঠানিক কার্যক্রম। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 12-এর বরাত দিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। সংবাদ মাধ্যমটির দাবি, নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে সচরাচর যাওয়া হয় এমন জায়গাগুলো এড়িয়ে চলছেন নেতানিয়াহু। পরিবর্তন করা হয়েছে ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকের স্থান। নিরাপত্তা ঝুঁকির কারণে পিছিয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান মামলায় সাক্ষ্য গ্রহণের সময়। আইনজীবীদের দাবি, বারবার একই জায়গায় উপস্থিত হলে ফাটল দেখা দিতে পারে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায়। নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ছোট ছেলে আবনের বিয়ের তারিখও পিছিয়েছে নেতানিয়াহু। খুব শিগগিরই যে সে আয়োজন হচ্ছে না, সেটিও জানিয়েছে টাইমস অব ইসরায়েল। কমিউনিটির খবরাখবর। ইতালিতে 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রোম মহানগর সেন্তোসেল্লে শাখা। প্রবাসীদের উন্নয়নে কাজ করার লক্ষ্যে প্রবাসী প্রতিনিধি নির্বাচনের দাবি জানান বক্তারা। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল হক সোহেল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে রোম মহানগর সেন্তোসেল্লে শাখা। গত 7 নভেম্বর বৃহস্পতিবার সংগঠনের সভাপতি মুজিবুর শিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরীফুল খান লিটনের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি সুমন ইসলাম। আলোচনা সভায় নেতৃবৃন্দরা 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের প্রেক্ষাপট তুলে ধরেন। দীর্ঘ 17 বছরের স্বৈর সরকার পতনের পর দেশের জনগণ আজ স্বস্তিতে আছে বলে জানান অনুষ্ঠানের প্রধান অতিথি ও ইতালি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম। মেধাটাকে তারা নিষ্পিস করে দিয়ে তারা আগামী দিনে 2041 সাল পর্যন্ত তারা একটা বাংলাদেশকে লুটপাট করানোর খাওয়ানোর একটা পায়তারা করে নিয়েছিল। বাংলাদেশের ছাত্র জনতার অভূতপূর্ব এই অভ্যুত্থান যেন বৃথা না যায়, সেই লক্ষ্যে দ্রুত নির্বাচন ও প্রবাসীদের উন্নয়নে কাজ করার লক্ষ্যে প্রবাসী প্রতিনিধি নির্বাচনের দাবি জানান অনুষ্ঠানের প্রধান বক্তা ও ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ডালি নাসির উদ্দিন। প্রবাসীদের কিভাবে এয়ারপোর্টে সম্মান দিতে হয়, প্রবাসীদের রেমিটেন্সের সম্মান কিভাবে দিতে হয় এবং এই প্রবাসে খেটে খাওয়া মানুষের কষ্ট আমরা প্রবাসীরাই বুঝি। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার সহ ইতালি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন সেন্তোসেল্লে শাখা বিএনপির প্রধান উপদেষ্টা মিজান মল্লিক, সহসভাপতি বিএম শ্যামল, কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মৃদা, আমিন রহমান, রাসেল আহমেদ, আল আমিন, সাংগঠনিক সম্পাদক কাজল হোসেন ও সদস্য ইসরাফিল বারি প্রমুখ। জাহিদুল হক সোহেল, টিভি1 নিউজ, ইতালি। ওদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে ব্রেসিয়া বিএনপি ও স্বেচ্ছাসেবক দল ইতালি। সংবাদদাতা নাসরিন আক্তার জানান, শরীফুল ইসলাম মাসুদের সভাপতিত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ সকল শহীদদের সম্মানে ও রুহের মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন। প্রধান বক্তা ছিলেন আজমতুল্লাহ শিকদার রবিন। স্বাগত বক্তব্য রাখেন আহমেদ সুজন। অনুষ্ঠানে ব্রেসিয়া যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ছাড়াও জাতীয়তাবাদী দলের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
টিভি ওয়ান নিউজে এই ছিল আমাদের আজকের আয়োজন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাজ্যে লেবার সরকারের ঘোষিত নতুন বাজেট কি পরিণতি বয়ে আনবে তা আগে চিন্তা করা হয়নি, অভিযোগ বিরোধী নেতার। কনজারভেটিভদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি সচল করতে সুপরিকল্পিত বাজেট ঘোষণা করা হয়েছে, জবাবে প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের সংকট ঘরে আগুন লাগার মতো, আজারবাইজানে জলবায়ু সম্মেলনের সাইড ইভেন্টে বললেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জলবায়ু ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হয় তা জানতে 2-3 মাস অপেক্ষার পরামর্শ। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সব ধরনের সংস্কারে হাত দেওয়ার খুব বেশি প্রয়োজন নেই, মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। ঐক্য না হলে ইসলামিক দলগুলো ক্ষমতায় যেতে পারবে না, জানিয়েছেন যুক্তরাজ্য সফররত বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির। এবং বাংলাদেশের চিকিৎসা সহায়তা না পেয়ে রাজধানী ঢাকার আগারগাঁওয়ের সড়ক বন্ধ করে বিক্ষোভ করেছেন জুলাই আন্দোলনে আহতরা। আহতদের দেখতে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা, সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গিয়ে আশ্বাস দিলেও পিছু হটতে চাননি বিক্ষোভ। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি টিভি ওয়ান নিউজ। আল্লাহ হাফেজ।